বা লার্নিং ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আমাদের যে ক্লাস চলছিল ক্লাস 9 থেকে ক্লাস 12 পর্যন্ত, সেগুলো আমরা কন্টিনিউ করছি। বিভিন্ন সময় বিভিন্ন ক্লাসগুলো চলছে এবং টপিক ওয়াইজ পরপর চলে যাচ্ছে। তো আজ আমরা মেনলি গত দিনে 10 এবং 11 দুটো ক্লাসেরই বা দুটো ক্লাসের সব শিক্ষার্থীদের বা ছাত্রছাত্রীদের জন্য ভেবেই একটা টপিক আমি সিলেক্ট করেছিলাম। সেটা হচ্ছে তোমার কোষচক্র বা সেল সাইকেল। তোমরা অলরেডি সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করেছি এবং তোমরাও জানো যে কোষচক্র কি, কিভাবে হয়, সেই জিনিসগুলো দেখো আমি আগের ক্লাসে আলোচনা করেছিলাম এবং আমি সেটাও বলেছিলাম যে যেহেতু এটা হচ্ছে একটা কমন টপিক, মানে 10 এবং 11 দুটো ক্লাসেরই কমন টপিক, তাহলে একটু ডিটেলসে আলোচনা করলে কোনো অসুবিধা নেই। যে জায়গাটা দরকার আমি বলে দেবো যে এটা 10-এর ছেলেদের জন্য বা এটা 12-এর ছেলেদের জন্য, বা পুরোটাই দেখবে আগের দিন আমি যেটা পড়িয়েছি এটা ইন জেনারেল একটা পড়িয়ে গেছি। তো তার মধ্যে থেকে দেখবে বাংলা বইগুলো বা ক্লাস 10-এর বইগুলো সিলেবাসটা তো খুবই সংক্ষিপ্ত, তো আমি একটু ডিটেলসে দিলাম না হয়। তো এখান থেকে দেখবে মাঝে মাঝে কোশ্চেন পাওয়া যায়, বইয়ে নেই, অথচ তোমরা দেখবে কোশ্চেন ব্যাংক থেকে বা টেস্ট পেপারে তোমরা কোশ্চেন পাচ্ছ, তো অনেক সময় তোমাদের সমস্যার সম্মুখীন হতে হয়। সেই কথাটা মাথায় রেখেই আমি 10 এবং 11 দুটো ক্লাসকেই একসাথে সেল সাইকেলটা পড়াতে শুরু করেছিলাম। তো আমরা আগের দিন মেনলি যেগুলো পড়েছিলাম যে সেল সাইকেল কোথায় বা কোষচক্র কোথায় হয় বা কোষচক্র কি, কে আবিষ্কার করেছিলেন, হ্যাঁ, তো এই জিনিসগুলো নিয়ে আমি একটু বলেছিলাম যে সেল সাইকেল হতে বা কোষচক্র সম্পন্ন হতে কত সময় লাগে, হ্যাঁ, যৌনুকাল বা জেনারেশন টাইম কি, কার সেলস মানুষের কোষচক্রের সময়কাল কত, ইস্টের কত, ইত্যাদি ইত্যাদি আমি আলোচনা করেছিলাম এবং সেল সাইকেলের পর্যায়গুলো নিয়েও আলোচনা করেছিলাম। তো আজকে জাস্ট আমি একটু রিমাইন্ড করে নেব যে কোষচক্রের কটি পর্যায় ছিল এবং কি কি। জাস্ট একটা ছোট্ট করে একটা নিজের করে দেখে নাও যে এটা একটা, আমি দুটো ভাগে ভাগ করেছিলাম সেল সাইকেল বা কোষচক্রকে, আমি মেইনলি দুটো ভাগে ভাগ করেছিলাম। তাহলে একটা কি ছিল, একটা হচ্ছে ইন্টারফেজ, ইন্টারফেজ ইন্টারফেজ এবং যেটাকে কি বলা হয়েছিল অবিভাজন দশা, অবিভাজন দশা, মানে এই দশায় কোষ বিভাজিত হয় না কিন্তু বিভাজনের প্রস্তুতি পর্ব চলে, ইন্টারফেজ এটা। আর এটা হচ্ছে মাইটোটিক ফেজ, মাইটোটিক ফেজ, মাইটোটিক ফেজ বা সংক্ষেপে এটাকে বলা হয় এম ফেজ এবং এটাকে বলা হয় কি বিভাজন দশা, বিভাজন দশা। এবং এখানে কি হয়েছিল, কোষটা বিভাজিত হয়েছিল, যেটা আগে উদাহরণ দিয়েছিলাম বিয়ের আগের মুহূর্ত প্রস্তুতি পর্ব, আর এটা হচ্ছে বিয়ের সময়, যেখানে ইন্টারফেজের সময় লাগছে হচ্ছে কি 95% টাইম টোটাল সেল সাইকেলের কোষ চক্রের যত সময় লাগে তার 95% সময় ইন্টারফেজে, মানে এখানে 23 ঘন্টা সময় মানুষের ক্ষেত্রে যদি ধরি, আর মাইটোটিক ফেজের ক্ষেত্রে কত বলেছিলাম, 1 ঘন্টা বলেছিলাম। এবার ইন্টারফেজে দেখো, ইন্টারফেজের আবার তিনটে ভাগ বলেছিলাম, ইন্টারফেজের তিনটে ভাগ বলা হয়েছিল 1, 2 এবং 3। তাহলে ইন্টারফেজে যেখানে কি বলা হয়েছিল, ফার্স্ট হচ্ছে G1, তারপর এটা বলা হয়েছিল S, তারপর এটা হচ্ছে G2, আর এটা ছিল ইন্টারফেজের ভাগ। মাইটোটিক ফেজের দেখো দুটো ভাগ বলা হয়েছিল, একটা এবং দুটো। তাহলে 1 নম্বর কি বলা হয়েছিল মাইটোটিক ফেজে, না 1 নম্বর বলা হয়েছিল ক্যারিওকাইনেসিস, ক্যারিওকাইনেসিস, ক্যারিওকাইনেসিস। তাহলে ক্যারিওকাইনেসিস মানে হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন, ক্যারিয়ন মানে নিউক্লিয়াস, তাহলে নিউক্লিয়াসের বিভাজন। আর এটাকে বলা হয়েছিল কি সাইটোকাইনেসিস, সাইটোকাইনেসিস, কাইনেসিস। তাহলে দেখো দুটো পর্যায়ে, তাহলে মাইটোটিক ফেজ বা এম ফেজের সময়টা কম হলেও দুটো স্টেপ আছে, একটা হচ্ছে ক্যারিওকাইনেসিস, একটা হচ্ছে সাইটোকাইনেসিস। তাহলে প্রথমে নিউক্লিয়াসের বিভাজন হবে এবং নিউক্লিয়াসের বিভাজনের জন্য দেখো এখানে মেইনলি তোমার চারটে স্টেপে হয়। এখানে চারটে স্টেপ হচ্ছে, 1 নম্বর কি, 1 নম্বর হচ্ছে প্রোফেজ, প্রোফেজ যেটা আমি আগের দিনও বলেছিলাম প্রোফেজ। 2 নম্বর হচ্ছে মেটাফেজ, মেটাফেজ। 3 নম্বর হচ্ছে অ্যানাফেজ, অ্যানাফেজ। আর 4 নম্বর হচ্ছে টেলোফেজ, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। তাহলে এইটা ছিল তোমার ক্যারিওকাইনেসিস। আর সাইটোকাইনেসিসটাকে যদি ভাগ করি, সাইটোকাইনেসিস তোমার যদি ভাগ করা হয়, এটা 1 এবং এটা হচ্ছে 2। তাহলে উদ্ভিদের ক্ষেত্রে হতে পারে, এটা প্রাণীদের ক্ষেত্রে হয়, প্রাণী কোষ, প্রাণী সাইটোকাইনেসিস। আর এটা হচ্ছে উদ্ভিদ কোষের ক্ষেত্রে উদ্ভিদ সাইটোকাইনেসিস, উদ্ভিদ উদ্ভিদ কোষ, উদ্ভিদ কোষই লিখলাম। এবার যদি প্রাণী কোষের ক্ষেত্রে হয়, প্রাণী কোষের ক্ষেত্রে হয় তাহলে কি হবে না, এইগুলো ক্যারিওকাইনেসিস টেলোফেজ কমপ্লিট হলে দিয়ে উদ্ভিদ কোষ আর যাবে না, মানে এই পোরশনটা বন্ধ থাকবে, কিন্তু উদ্ভিদ কোষের ক্ষেত্রে নয়। আর উদ্ভিদ কোষের হলে প্রাণী কোষের এইটা হবে না।
এবার প্রাণীকোষের বিভাজনটা কি পদ্ধতিতে হয় না, প্রাণীকোষের বিভাজনের যে পদ্ধতি সেইটাকে বলা হচ্ছে তোমার তার নাম হচ্ছে ক্লিভেজ বা ফারোয়িং। ক্লিভেজ, ক্লিভেজ বা ফারোয়িং, FURROWING, ফারোয়িং। তাহলে প্রাণীকোষের বিভাজনের পদ্ধতিকে বলা হচ্ছে ক্লিভেজ বা ফারোয়িং, আর উদ্ভিদ কোষের বলা হচ্ছে কোষপাত, কোষপাত বা সেল প্লেট, সেল প্লেট। তাহলে কোষপাত বা সেল প্লেট হচ্ছে উদ্ভিদ কোষের ক্ষেত্রে, আর প্রাণী কোষের ক্ষেত্রে বলা হচ্ছে ক্লিভেজ বা ফারোয়িং। তাহলে দেখো কোষচক্র বিষয়টা কি হলো না, কোষচক্রের ইন্টারফেজ এবং মাইটোটিক দশার যে পর্যায়ক্রমিক আবর্তন সেটাকে বলা হচ্ছে কি তোমার সেল সাইকেল। তাহলে সেল সাইকেল শুরু হচ্ছে কোথা থেকে, তাহলে ইন্টারফেজ তো দেখবো না, তাহলে আমি দেখবো যে G1। তাহলে প্রথমে হলো G1 S G2, তারপরে কোথায় চলে গেল প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, তারপরে আসছে কোথায়, তারপরে আসছে তোমার সাইটোকাইনেসিস, আবার দিয়ে G1। তাহলে এই যে চক্রাকার আবর্তন যেটা আমি একটা ছবি এঁকেও দেখিয়েছিলাম, তো সেইখানটাই আমরা যাব। চলো আমরা ছবিটা দেখে নিই যে সেখানে কোনটাকে কি স্টেজ বলে, মোটামুটি কি হয় সেই জিনিসটা আরেকবার রিমাইন্ড করে নিই। চলো দেখো তাহলে যে ছবিটা রিপ্রেজেন্টটা কিভাবে করব আমরা। দেখো একদম একটা সাইক্লিক মানে একটা চক্র এঁকেছি, এবং চক্রের মধ্যে দেখো বলেছি যে প্রথম বৃদ্ধি দশা বা G1, তারপরে স্টেজটা হচ্ছে তোমার এস, তারপরে G2 যেটা আমরা একটু আগেই বললাম, তারপরে আসবে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, সাইটোকাইনেসিস, দেন আবার কি হবে, আবার নতুন G1 S G2 চক্রাকার পদ্ধতিটা ঘুরতে থাকবে। তাহলে এই তিনটে দেখো, এই তিনটে স্টেজ হচ্ছে কি ইন্টারফেজ G1 S এবং G2। তাহলে আমি যদি দেখাই এটাকে যে এইটা হচ্ছে তোমার ইন্টারফেজ, কোথা থেকে শুরু হলো, তাহলে যদি মনে করি এইখান থেকে শুরু হয়েছে, এটা একটা সেল ছিল, তাহলে এখান থেকে এইভাবে শুরু হচ্ছে, তাহলে এই দশাটাকে আমি পুরোটাকে দেখাতে পারি কি, এবং এটা একটা কি কন্টিনিউ হয়ে যাচ্ছে এই প্রসেসটা, কারণ এই পুরো প্রসেসটাই হচ্ছে আপ টু তোমার কতদূর পর্যন্ত এইখান, কারণ প্রোফেজ এখানে এসে থেমে যাচ্ছে, তাহলে এই পর্যন্ত প্রোফেজের আগে পর্যন্ত মানে এই দশাটাকে বলা হচ্ছে তোমার কি ইন্টারফেজ। তাহলে এই দশাটাকে কি বলছি, ইন্টারফেজ, ইন্টারফেজ। যদি ইংলিশে বলি INTERPHASE। তাহলে দেখো এই পুরো বিষয়টা হলো কি ইন্টারফেজ, কোথা থেকে শুরু করে G1 থেকে শুরু করে G1 G2 এবং GS, এই তিনটে পরপর। তাহলে প্রথমেই G1 এ আসি, G1টাকে কি বলা হচ্ছে তা কোষ ইন্টারফেজ দশার সবচেয়ে দীর্ঘস্থায়ী দশা, কারণ আমরা ইন্টারফেজের, আমরা যদি দেখি যে ইন্টারফেজে আমাদের টাইম কত লেগেছিল, ইন্টারফেজের টাইম ছিল একটু মনে করে দেখো, বলেছিলাম 23 ঘন্টা। টোটাল সেল সাইকেলে বা কোষ চক্রে 24 ঘন্টা, তার মধ্যে 95% টাইম মানে 23 ঘন্টা সময় লাগছে এই তিনটে স্টেজে। এবং কি এটাই প্রস্তুতি পর্ব, কারণ এখানে যদি বিয়ে হয়, বিয়ে হতে কম সময়, আর প্রস্তুতি হতে সেটা বেশি সময়। এবং যেখানে বলেছিলাম দেখো মনে করে দেখো যে বিয়ের যদি 3-4 মাস দেরি থাকে, তাহলে সেখানে কি কাজটা ধীরে 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 ঢিলেমি থাকে, কিন্তু যত আগাতে থাকে বিয়ের দিকে তাহলে তত কি হয়, কাজটা তাড়াতাড়ি হয়। তেমনি এখানে সেল ডিভিশন হবে, তাহলে সেল ডিভিশনের অনেকটা দূরে মানে অনেক ক্ষণ আগে যে সময়টা সেটা কি অনেকটা লেন্দি হয়, তাহলে এখানে সময় লাগে হচ্ছে 10 আওয়ার্স, 10 ঘন্টা। তাহলে প্রথম বৃদ্ধি দশা বা G1 এ তোমার সময় লাগছে এই তোমার কি হচ্ছে না, সেটাকে বলা হচ্ছে তোমার 10 আওয়ার সময় লাগছে, যেটাকে G1 বা গ্যাপ 1 বা প্রথম বৃদ্ধি দশা বলা হয়। এবং সেখানে কি কি হয় না, সেখানে ক্লাস 10 এর ছেলেদের জন্য এতটুকু করলেই হবে, সেখানে তোমার তৈরি হচ্ছে তোমার ডিএনএ সংশ্লেষ হয় না, এবং এই দশাটাকে বলা হয় প্রি বা ডিএনএ পূর্ববর্তী ডিএনএ সংশ্লেষ, পূর্ববর্তী ডিএনএ সংশ্লেষ, পূর্ববর্তী ডিএনএ সংশ্লেষ মানে ডিএনএ সংশ্লেষের হওয়ার আগের অবস্থা, তাহলে পূর্ববর্তী ডিএনএ সংশ্লেষ। এবার দেখো এই টার্মটা কেন বললাম সেটা বলে দিই, কারণ এস দশাটায় কি হয় না, এস দশায় ডিএনএ সংশ্লেষ হয়। এস দশার কাজ হচ্ছে ডিএনএ সংশ্লেষ বা ডিএনএ রেপ্লিকেশন, ডিএনএ সংশ্লেষ বা ডিএনএ রেপ্লিকেশন ঘটে। তাহলে এস এর আগে হচ্ছে G1, তাহলে ডিএনএ সংশ্লেষ যেহেতু এখানে হচ্ছে, তাহলে এই স্টেজে কি আগের স্টেজ, তাহলে পূর্ববর্তী ডিএনএ সংশ্লেষ, তাহলে সেই জন্য বলা হচ্ছে প্রি ডিএনএ সিনথেটিক ফেজ, G1 ফেজ। এখানে আর কি কি হয় না, এখানে আর যে কাজগুলো হয় সেটা হচ্ছে তোমার পরবর্তী সেল ডিভিশনের জন্য আরএনএ ও প্রোটিন সংশ্লেষ হয়, আরএনএ এবং প্রোটিন তৈরি হয়,
আরএনএ এবং মেনলি এর কাজ হচ্ছে আরএনএ এবং প্রোটিন সংশ্লেষ করা। আর কি হয়, কোষ আকারে বাড়ে, ঠিক আছে, এটিপি সংশ্লেষ হয়, কোষ বিভাজনের জন্য এটিপি সংশ্লেষ হয়, এটিপি সংশ্লেষ। তাহলে এই ঘটনাগুলো কিন্তু ঘটছে কোথায়, G1 এর ক্ষেত্রে। তাহলে এটা হচ্ছে প্রথম প্রস্তুতি পর্ব, যেটা কি হয় না পূর্ববর্তী ডিএনএ সংশ্লেষ বলা হচ্ছে, আরএনএ এবং প্রোটিন সংশ্লেষ ঘটছে এবং এটিপি তৈরি হচ্ছে পরবর্তী কোষ বিভাজনের প্রসেসটাকে চালানোর জন্য। তাহলে এইটা গেল G1, যার সময় লাগলো তোমার কত, 10 ঘন্টা। তারপরে যেটা বলেছি দেখো এস দশা, তাহলে কি হলো না কোষ বিভাজনের আরো একটু কাছে গেল, তাহলে এর সময়কালটা G1 এর থেকে একটু কম, সেটা হচ্ছে 9 ঘন্টা, 9 আওয়ার্স। এবং এখানে কি হয় বলেছি, ডিএনএ সংশ্লেষ, মেন কাজ হচ্ছে ডিএনএ সংশ্লেষ বা ডিএনএ রেপ্লিকেশন, ডিএনএ রেপ্লিকেশন করছে, মানে ডিএনএ সংখ্যাটা বেড়ে যাচ্ছে। এস দশায় আর তেমন ভাবে কোনো কাজ পাচ্ছি না, মাধ্যমিক ছেলেদের জন্য প্রয়োজন নেই। এবার চলে যাচ্ছি G1 এর পর, এস এর পর হচ্ছে G2, কে বলা হচ্ছে গ্যাপ 2 বা দ্বিতীয় বৃদ্ধি দশা। এখানে কি হয়, এখানে দেখো ঠিক কোষ বিভাজনের আগের মুহূর্ত, তাহলে সময়টা আরো কমে যাচ্ছে। এবার হিসাব করে বলো যে টোটাল G1 এস G2 তে আমার লেগেছিল কত, 23 ঘন্টা। তাহলে G1 10 ঘন্টা নিয়েছে আর G2 নিয়েছে 9 ঘন্টা, মানে হয়ে গেল কত, 19। তাহলে G2 তে G1 এ 10 আর এস এ হচ্ছে 9, তাহলে 10 আর 9 19। তাহলে G2 এর জন্য কত পড়ে রইলো, 23 আর 19 মানে 4 ঘন্টা। তাহলে এখানে আমাদের সময় লাগছে হচ্ছে 4 ঘন্টা, 4 আওয়ার্স। এবং এটা আমি পুরোটাই মানুষের ক্ষেত্রে বলছি। এবং এখানে কি হয় না এই G2 দশাতে মানে G2 কমপ্লিট হলেই তবে সেটা এম ফেজে, মানে এম ফেজ। তাহলে কোনটাকে আমরা এম ফেজ বলতে পারি, এটা থেকে শুরু করে মানে নতুন সাইটোকাইনেসিস আগে পড়ে। তাহলে এই প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এই চারটে নিয়ম হচ্ছে তোমার কি, এই চারটে নিয়ম হচ্ছে ক্যারিওকাইনেসিস। তাহলে এই চারটাকে আমি কি বলতে পারি, ক্যারিওকাইনেসিস, 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 এই প্রোফেজ মেটাফেজ নিয়ে। আর যেটা পড়ে রইলো নিচেরটা, এইটাকে আমি বলতে পারি কি, সাইটোকাইনেসিস, সাইটোকাইনেসিস, কারণ এখানে সাইটোপ্লাজমের বিভাজন হবে। তাহলে এটা হচ্ছে তোমার সাইটোকাইনেসিস। আর এই চারটে স্টেজ হচ্ছে ক্যারিওকাইনেসিস। তাহলে এই ক্যারিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিস নিয়ে হচ্ছে এম ফেজ, এবং এদের টোটাল সময় লাগছে কত, এটাকে বলা হচ্ছে এম ফেজ, এম দশা, এম দশা, ঠিক আছে। তাহলে এম দশা এবং এই পুরো ফেজটার সময় লাগছে কত, 1 ঘন্টা। তাহলে এম ফেজের সময় লাগে, এম ফেজের সময় লাগছে হচ্ছে 1 ঘন্টা। তাহলে টোটাল কত হলো, 23 আর 1 24 ঘন্টা। তাহলে একটা কোষ চক্র হতে 24 ঘন্টা সময় লাগে। এবং যেটা বলছিলাম যে দ্বিতীয় গ্যাপ 2 তে কি কি কাজগুলো হয়, তা গ্যাপ 2 তে মেইনলি যেটা হয় সেটা হচ্ছে তোমার যেহেতু এরপরেই সেল বা একটা কোষ বিভাজনের জন্য বিভাজনের ঢুকছে, তাহলে এখানে চরম বিভাগীয়তা লক্ষ্য করা যায়। এবং সবকিছু ডিএনএ মানে G1 এবং এস এর যে কাজগুলো ছিল সেগুলো কমপ্লিট হয়েছে কিনা সেগুলো চেক করা হয়। কারণ এখানে যদি প্রোটিন তৈরি অসম্পূর্ণ থাকে, সেটা প্রোটিন তৈরি হয়। ডিএনএ যদি ক্ষতিগ্রস্ত হয়, ক্ষতিগ্রস্ত ডিএনএ গুলোকে মেরামত করা হয়। হ্যাঁ, আরএনএ তৈরি হয়, বিশেষ করে টিআরএনএ, আরআরএনএ, এমআরএনএ। তাহলে এখানে মেইনলি 3টা আরএনএ তৈরি হয়, টিআরএনএ, আরআরএনএ এবং এমআরএনএ, এইগুলো তৈরি হয়। তাহলে যদি দেখা যায় যে এইগুলো সব কমপ্লিট হয়ে গেছে, চরম বিভাগীয়তা লক্ষ্য করা যাচ্ছে, কারণ ঠিক বিয়ে বসবে তার আগের মুহূর্তটা, তাহলে কি হবে, সেটা একটু মানে আস্তে করে কোথায় চলে যাবে না, তোমার প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ দিয়ে সাইটোকাইনেসিস হয়ে সেল ডিভিশনটা কমপ্লিট হবে। তাহলে এইটা হচ্ছে পুরোটা সাইক্লিক প্রসেস। এই ছবিটা যদি দেখাতে পারো এটা খুব ভালো জিনিস। এবার দেখো এখানে কতগুলো চেক পয়েন্ট থাকে, এখানে কতগুলো চেক পয়েন্ট থাকে। কি চেক পয়েন্ট না, বলছে কোষ ইন্টারফেজ। তাহলে ইন্টারফেজ শুরু হচ্ছে, অনেক সময় দেখা যায় যে তোমার কোষটা G1 দশায় প্রবেশ না করে G1 থেকে বাইরের দিকে বেরিয়ে যায়। তাহলে G1 থেকে বাইরের দিকে বেরিয়ে যায় কেন না, G1 থেকে বাইরের দিকে বেরিয়ে যাওয়ার কারণ কি না, এখানে সেলটা ডিভিশন হচ্ছে না। তাহলে এখানে সেলটা ডিভিশন না হয়ে তোমার চলে যাচ্ছে হচ্ছে কি অবিভাজন দশায়। কেন না, কারণটা কি এরকম চলে যাওয়া, এরকম হচ্ছে অবিভাজন দশায় চলে যায়, মানে সেল আর বিভাজিত হলো না, সে অবিভাজন দশায় পৌঁছে গেল। তাহলে সামনের দিকে আগাবে না, যদি না আগায় সেই দশাটাকে বলা হয় G0 দশা বা গ্যাপ দশা বা শূন্য দশা বলা হয়। তাহলে এই দশাটাকে বলা হচ্ছে কি G0 দশা। তাহলে কি বললাম, অনেক সময় কোষ ইন্টারফেস দশার প্রথমেই কি হয়, বিভাজিত না হয়ে কোথায় ফিরে যায় না, G1 থেকে এস এর দিকে আগানো উচিত, কিন্তু G1 থেকে এস এর দিকে না গিয়ে এটা বাইরের দিকে বেরিয়ে যায়, মানে সেল ডিভিশন আর হয় না। এই দশাটাকে বলা হয় G0 দশা বা গ্যাপ দশা, বা এটাকে শূন্য দশা বলা হয়। কারণ এই দশায় তোমার কোষ কখনোই বিভাজিত হবে না,
কারণ কোষ বিভাজনের জন্য প্রয়োজনীয় যে জিনিসগুলো থাকা দরকার ছিল সেগুলো না থাকার জন্য তাহলে এই দশাটা দেখা যাচ্ছে। তাহলে G0 দশা দেখা যায় কোথায়? G1 দশা যে বিন্দুতে বা কোষ বিভাজনের প্রয়োজনীয় বিপাক ক্রিয়া সম্পন্ন না হয় কোষ চক্রটি থেমে যায়। তাহলে কোষ চক্র এখানেই থামবে, তাহলে সামনের দিকে আর আগাবে না। তখন তাকে বলা হচ্ছে G0 বা শূন্য দশা বা সুপ্ত দশাও বলা হয়, এটাকে সুপ্ত দশাও বলে। এবার দেখো কিছু কিছু কোষ আছে, কিছু কিছু কোষ আছে যারা কি করে না G0 থেকে বেরিয়ে সামনের দিকে আগাতে পারে, আর কিছু কিছু কোষ আছে যারা কি G0 তেই থেকে যায়। তাহলে দুটো কন্ডিশন। তাহলে কি বললাম? কিছু কিছু কোষ আছে যারা G0 তে থেকে যায়। তাহলে কোথায় লিখি আমি? এখানেই লিখি, এখানেই লিখি। তাহলে প্রথমে আচ্ছা প্রথমে কি বললাম? যদি বিপাক ক্রিয়াটা কমপ্লিট হয় তাহলে G0 থেকে সে আবার কি হবে? G1 S G2 দিয়ে এগিয়ে যাবে। তাহলে প্রথমে বলি G0 দশা আছে, তাহলে কমপ্লিটলি G0 দশা যাদের আছে তাহলে G0 দশায় থেকে যায়, G0 দশা দেখা যায়, দশা দেখা যায় মানে এই কি G0 দশায় থাকলো না, এই সরি G0 দশায় থাকলো আজীবনকাল। স্নায়ু কোষ মানে নিউরন, যেটা স্নায়ু কোষ কোনোদিনও বিভাজিত হয় না, তোমরা পড়ে এসছো স্নায়ু কোষ, কারণ স্নায়ু কোষ বিভাজিত হয় না, G0 তে থেকে যায়। আর কি? মানুষের পরিণত আরবিসি, মানুষের পরিণত আরবিসি, পরিণত আরবিসি মানে লোহিত রক্তকণিকা। তাহলে এইগুলো হচ্ছে কি G0 দশা দেখা যায়, কারণ এরা কি হবে না এরা তোমার সাইটোকাইনেসিস হয়ে G1 থেকে G0 তে চলে যাবে, মানে তারা আর G0 থেকে কখনোই G1 এ ফিরে আসবে না। তাহলে যারা ফিরে আসবে না তাদের ক্ষেত্রে কি থাকবে? এইগুলো তুমি দেখতে পাবে যে তাদের সারা জীবনে G0 তে থেকে গেল, ফলে কোনো বিভাজন হলো না। কিন্তু কিছু কিছু জীব আছে যারা কি হয় না G0 থেকে পুনরায় G1 এ ফিরে আসতে পারে, ঠিক আছে? G0 থেকে পুনরায় বিপরীত বিভেদনের মাধ্যমে কোষ চক্রে প্রবেশ করে, মানে এই প্রথম অবস্থা হয়তো G0 ছিল কিন্তু সেই G0 থেকে আবার G1 এ ফিরে এলো। তাহলে G0 থেকে G1 এ ফিরে আসা, তাহলে পরেরটা হচ্ছে G0 থেকে G1 এ ফিরে আসা, ফিরে আসা। তাহলে কাদের ক্ষেত্রে দেখা যায়? এবং যে প্রসেসে ফিরে আসে সেটাকে বলা হচ্ছে কি ডি ডিফারেন্সিয়েশন, ডি ডিফারেন্সিয়েশন, ডিফারেন্সিয়েশন, ডি ডিফারেন্সিয়েশন। তাহলে এই পদ্ধতিতে মানে যেটাকে বলা হয় বিপরীত বিভেদন, এর বাংলা নাম হচ্ছে ডি ডিফারেন্সিয়েশনের বিপরীত বিভেদন। এই পদ্ধতিতে তারা কোথা থেকে ফিরে এলো? G0 ছিল কিন্তু G0 থেকে আবার G1 এ ফিরে আসছে। তাহলে G1 এ ফিরে আসা মানে কি G1 থেকে S G2 এইভাবে চলতে থাকবে। তাহলে এই কোষগুলোর মধ্যে যদি আমি উদাহরণ দিই তাহলে বলতে পারি প্যারেনকাইমা কোষ, হ্যাঁ প্রাণীদের হচ্ছে ফাইব্রোব্লাস্ট কোষ। তাহলে কি কি বললাম না এখানে লিখি প্যারেনকাইমা কোষ যারা ফিরে আসে, প্যারেনকাইমা কোষ উদ্ভিদের ক্ষেত্রে প্যারেনকাইমা। আচ্ছা ফাইব্রোব্লাস্ট প্রাণীদের ক্ষেত্রে ফাইব্রোব্লাস্ট। তাহলে এই সমস্ত কোষগুলো, এটা প্রাণীদের বললাম আর এটা উদ্ভিদ, তাহলে প্যারেনকাইমা উদ্ভিদদের কোষ যে জীবন থেকে আবার জীবনে ফিরে আসতে পারে, আর এটা হচ্ছে তাহলে দুটো কন্ডিশন। তাহলে কি বললাম আর আবার টোটালটা বুঝিয়ে দিই। যদি দেখা যায় যে ইন্টারফেস দশায় কোষ বিভাজনের জন্য প্রয়োজনীয় বিপাক ক্রিয়া সম্পন্ন না হয়, প্রয়োজনীয় বিপাক ক্রিয়া সম্পন্ন না হয় তাহলে কি হচ্ছে না কোষটা G0 দশায় চলে যাচ্ছে। এবার কি হয় না কিছু কিছু কোষ যারা কি হয় টোটালি G0 তেই থেকে গেল আজীবনকাল, মানে তাদের আর সেল সাইকেলটা কমপ্লিট হলো না। তাহলে কাদের কাদের বললাম দেখো এখানে বলেছি G0 দশা আজীবনকাল স্নায়ু কোষ মানে নিউরন, মানুষের পরিণত লোহিত রক্তকণিকা, এগুলো আজীবনকাল G0 তে থেকে যায়, কখনোই G0 থেকে তারা জীবনে ফিরে আসতে পারে না। আর কিছু কিছু কোষ আছে যারা G0 তে গেল কিন্তু প্রয়োজনীয় বিপাক ক্রিয়া সম্পন্ন হয়, তারা G0 থেকে পুনরায় আবার জীবনে ফিরে আসছে, মানে আবার সেল সাইকেলে এসে ঢুকছে। তখন সেটাকে বলা হচ্ছে যে প্রসেসটা সেটা হচ্ছে ডি ডিফারেন্সিয়েশন বা বিপরীত বিভেদন, যেটা তোমার কাদের ক্ষেত্রে দেখা যায়? উদ্ভিদের ক্ষেত্রে একটা উদাহরণ বলেছি প্যারেনকাইমা, আর প্রাণীদের ক্ষেত্রে হচ্ছে ফাইব্রোব্লাস্ট কোষ। এবার এই দশাগুলোকে তাহলে এটা G0 দশায় যাবে কি যাবে না, ঠিক আছে, সেইগুলোকে কন্ট্রোল করে বিভিন্ন চেক পয়েন্ট আছে। আমাদের যেমন ট্রাফিক পুলিশ থাকে না, রাস্তায় যদি আমরা ভুল করি বা সিগন্যাল যদি ভেঙে যায় তাহলে কি হয় না ট্রাফিক পুলিশ তাকে ধরে, এই তুমি ভুল করছো, তুমি ভুল জায়গায় যাচ্ছ, ঠিক আছে এটা করো না, হ্যাঁ তো তোমাকে ফাইন করে। তেমনি কোষ বিভাজনের ক্ষেত্রেও তিনটে চেক পয়েন্ট আছে, কোষ বিভাজনের ক্ষেত্রেও বা কোষ চক্রের ক্ষেত্রেও তিনটে চেক পয়েন্ট আছে। একটা হচ্ছে G1 থেকে S, আর একটা হচ্ছে G2M, আর একটা হচ্ছে তোমার M। তাহলে কোথায় কোথায় থাকে না G1 থেকে S, G1 থেকে S হচ্ছে প্রথমেই এই জায়গাতে তুমি একটা পাবে এইখানটা করে, ঠিক আছে। তাহলে সেটা হচ্ছে G1 S চেক পয়েন্ট, কারণ এটাকে কন্ট্রোল করবে কি এটা G1 থেকে S এ যাবে কি না, বা অনেক সময় অনেক বইতে দেখবে এই মাঝ জায়গাগুলো লেখা রয়েছে বা এই জায়গাগুলো লেখা রয়েছে। যদি D1 আমি যদি এখানটা না লিখি, আমি এখানটা নাই লিখলাম, তাহলে এখানটা না লিখলে আমি যদি এখানটাও লিখি যে G1 থেকে S যাবে কিনা, G1 S আমি এখানটাও লিখতে পারি, নো প্রবলেম।
G1s। তারপরে যদি দেখা যায় যে G1 এর সব কাজগুলো কমপ্লিট হয়েছে তবে কি হবে, সেল তোমার S এ ঢুকবে, ঠিক আছে। এবার S থেকে G2 তে ঢুকবে। এবার G2 থেকে যখন M ঢুকবে, তাহলে G2 থেকে M পেজে যখন ঢুকছে, তাহলে এখানে একটা কি আছে, এখানে একটা চেক পয়েন্ট আছে, তার নাম হচ্ছে G2M, ঠিক আছে, G2 এবং M। তাহলে G1 থেকে হয়ে S এ ঢুকলো, চেক পয়েন্ট হচ্ছে কি G1S, যেটাকে স্টার্ট বলা হয়। তারপরে হচ্ছে G2 থেকে যখন M এ ঢুকছে তখন কি হচ্ছে G2M, এটা হচ্ছে সেকেন্ড চেক পয়েন্ট। এরা কন্ট্রোল করে যদি এখানে কাজগুলো কমপ্লিট হয় তবে সেটা M ফেজে ঢুকবে। এবার M ফেজে তোমার ক্রোমোজোমগুলো বেমতন্তুর সঙ্গে যুক্ত হচ্ছে কিনা বা বেমতন্তু ঠিকভাবে গঠন হচ্ছে কিনা সেটা দেখার জন্য প্রোফেজ, মেটাফেজের শেষের দিকে বা এই সময়টা করে তোমার কি হয়, একটা চেক পয়েন্ট থাকে যেটাকে বলা হয় M চেক পয়েন্ট। তাহলে চেক পয়েন্ট কটা বললাম, তিনটে, G2M, M এবং G1S। তাহলে এই তিনটে চেক পয়েন্ট পাশে আমি লিখে দিচ্ছি কি কি। তাহলে পাশে হচ্ছে G1S চেক পয়েন্ট 1 নম্বর, 2 নম্বর বললাম কি G2M, আর 3 নম্বর বললাম কি M। তাহলে এই চেক পয়েন্ট, তবে অনেকে বলে থাকে যে এটা দুটো চেক পয়েন্ট, তবে এটাই গ্রহণযোগ্য, তিনটি চেক পয়েন্ট আমরা পাচ্ছি। তাহলে এই তিনটেকে বলা হচ্ছে কি চেক পয়েন্ট। যারা কি করে না, যারা নিয়ন্ত্রণ করে কোষ চক্রটাকে, কারণ এরা ট্রাফিক পুলিশের মতো কাজ করে। তো তাহলে এরা হচ্ছে নিয়ন্ত্রণকারী উপাদান বা নিয়ন্ত্রণকারী অংশ। তাহলে এইটা গেল তোমার কি না, এইটা গেল টোটাল সেল ডিভিশন। এবার যেটা বলেছিলাম সেটা হচ্ছে তোমার দেখো এখানে এর ক্ষেত্রে যারা ক্লাস 11 এর স্টুডেন্ট থাকবে, 11 এর স্টুডেন্টদের ক্ষেত্রে তারা এই G1 এর কাজ, এই তিনটে ছাড়াও আরো কিছু কিছু কাজ তোমাদের করতে হবে। কারণ টোটাল ইন্টারফেসের কাজ যদি আমরা ধরি, তাহলে টোটাল ইন্টারফেসের কাজ মানে কি G1 এর কাজ, G2 এর কাজ, S এর কাজ এবং G2 এর কাজ, তিনটে কাজ মিলিয়ে তাহলে অ্যাকচুয়ালি কি হয় না, অ্যাকচুয়ালি তোমার ইন্টারফেজে যদি বৈশিষ্ট্য আমি বলি, তাহলে ইন্টারফেজে কি হয় না, তোমার নিউক্লিয় প্রোটিন তৈরি হচ্ছে, বিশেষ করে হিস্টোন প্রোটিন, তারপর হচ্ছে তোমার ডিএনএ সংশ্লেষ হচ্ছে, আরএনএ সংশ্লেষ হচ্ছে, হ্যাঁ, তারপর হচ্ছে তোমার ধরো নিউক্লিওটাইড তৈরি হচ্ছে, এটিপি সংশ্লেষ হচ্ছে, কোষটা আকার আয়তনে বৃদ্ধি পাচ্ছে, নিউক্লিয়াসের আকার আয়তন বৃদ্ধি পাচ্ছে। তাহলে এতগুলো কাজ নিয়ে হচ্ছে তোমার কি না টোটাল ইন্টারফেজের কাজ। এবার ইন্টারফেজের প্রত্যেকটা দশা একটা করে কাজ। প্রথমেই যখন ইন্টারফেজের G1 এ যেটা বলেছে, দেখে সেখানে দেখো যে G1 এর যেটা কাজ বলছে যে প্রথমত এই দশায় ডিএনএ সংশ্লেষ হয় না, তাই এটাকে কি বলা হয়েছে, পূর্ববর্তী ডিএনএ সংশ্লেষ। তাহলে ডিএনএ সংশ্লেষ হয় না তো কি হবে, তার পরিবর্তে কি সংশ্লেষ হয়, আরএনএ এবং প্রোটিন সংশ্লেষ হয়, বিভিন্ন নিউক্লিওটাইড তৈরি হয়, বিভিন্ন অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়, এটিপি তৈরি হয়, কোষের আকৃতিতে সর্বাধিক বৃদ্ধি পায়, তাহলে কোষ সর্বাধিক আকৃতি বৃদ্ধি পায়, এবং এখানে কি হয় না কোষের আকার আয়তন বৃদ্ধি পাওয়ার সাথে সাথে নিউক্লিয়াসের আকৃতিও বৃদ্ধি পায়। তাহলে এই হচ্ছে তোমার G1 এর বৈশিষ্ট্য। আমি তিনটে লিখেছি, বাকিগুলো মুখে বললাম। এবার যেটা হচ্ছে সেটা হচ্ছে ডিএনএ সংশ্লেষ দশা। তাহলে এই দশায় কি হয় না, এই দশাটা হচ্ছে তোমার যেটাকে সিনথেটিক ফেজ বা সংশ্লেষ দশা বলে। এই দশায় ডিএনএ সংশ্লেষ ঘটে, তার সঙ্গে সঙ্গে আর কি হয় না ডিএনএ পরিমাণ দ্বিগুণ হয়। ডিএনএ পরিমাণ এই দশায় কি হয়, দ্বিগুণ হয়, অর্থাৎ হ্যাপ্লয়েড কোষের তোমার 1C থেকে 2C আর ডিপ্লয়েড কোষ হলে 2C থেকে 4C। তাহলে কি বললাম, এখানে ডিএনএটা দ্বিগুণ হচ্ছে, তাহলে ডিএনএ রেপ্লিকেশন অর ডিএনএ ডুপ্লিকেশনও বলতে পারি। তাহলে যদি হ্যাপ্লয়েড কোষ হয়, তাহলে হ্যাপ্লয়েড কোষ হলে হ্যাপ্লয়েড কোষ n দ্বারা প্রকাশ করা হয়। হ্যাপ্লয়েড কোষে তোমার ডিএনএ যদি 1C হয়, তাহলে 1C থেকে কত হবে, ডবল হয় 2C, এটা হ্যাপ্লয়েডের। আর ডিপ্লয়েড হলে সেটা কত ছিল, 2C, 2C থেকে কত হবে, 4C। আচ্ছা, এখানে দেখো একটা জিনিস বলে রাখি, যখন সেল ডিভিশন হবে, সেল ডিভিশনের সময় n ডিপ্লয়েড অথবা হ্যাপ্লয়েড বোঝাতে, ক্রোমোজোম সংখ্যা বোঝাতে n, আর ডিএনএ পরিমাণ বোঝাতে বড় হাতে C। তাহলে এখানে লিখে দাও যে n হচ্ছে কি, n হলো তোমার, এখানে আমি লিখি n ইকুয়াল টু হচ্ছে ক্রোমোজোম সংখ্যা। কোষ বিভাজনের ক্ষেত্রে nটাকে ছোট হাতের n কে ক্রোমোজোম, n হলে হ্যাপ্লয়েড, 2n হলে ডিপ্লয়েড, আর বড় হাতে C দ্বারা বোঝাচ্ছে তোমার কি না ক্রোমোজোমের পরিমাণ বা ডিএনএর পরিমাণ, সরি ক্রোমোজোম না, ডিএনএর পরিমাণ বোঝাতে C। তাহলে কি হলো না, এখানে দেখো
আমি দেখিয়েছি এন হ্যাপ্লয়েড কোষের ক্ষেত্রে 1C থাকলে সেটা 2C মানে ডাবল হচ্ছে, আর ডিপ্লয়েড কোষের 2C থাকলে সেটা হচ্ছে 4C, এটা তোমার কি হচ্ছে ডাবল হচ্ছে। তাহলে এইভাবে সংখ্যাটা বাড়তে থাকে এবং এটাকে বলা হচ্ছে সিনথেটিক ফেজ বা ডিএনএ সংশ্লেষ দশা। এবং এখানে কি হয় না ক্রোমাটিন তন্তু গঠিত হয়, হ্যাঁ কাইনেটোকোরের উপএকক গঠিত হয়, সেন্ট্রোজোমের বিভাজন শুরু হয়। তাহলে কি কি বললাম, ডিএনএ সংশ্লেষ ছাড়াও কাইনেটোকোর গঠিত হচ্ছে, তারপর সেন্ট্রিওলের বিভাজন হচ্ছে, বেন তন্তু গঠিত হচ্ছে, হ্যাঁ তো এত কিছু কিন্তু কাজ হচ্ছে। এটা হচ্ছে তোমার এস। আর জি2 যেটা সেটা কি বলেছি কি না যেটা হচ্ছে ডিএনএ সংশ্লেষের পর, তাহলে আমি কি বলতে পারি পোস্ট ডিএনএ সিনথেটিক ফেজ। তাহলে এটাকে যেমন বলেছি প্রি ডিএনএ সিনথেটিক ফেজ, তাহলে এটা হচ্ছে পোস্ট ডিএনএ সিনথেটিক ফেজ বা পরবর্তী ডিএনএ সংশ্লেষ দশা। এখানে আমি পাচ্ছি না, আমি উপরের দিকে লিখে দিই, এটাকে বলা হচ্ছে পরবর্তী ডিএনএ সংশ্লেষ, পরবর্তী ডিএনএ সংশ্লেষ। তাহলে এসে ডিএনএ সংশ্লেষ, আগেরটা হচ্ছে পূর্ববর্তী, এটা হচ্ছে পরবর্তী ডিএনএ সংশ্লেষ। এবং এখানে কি কি কাজ হয় না, এখানে মেনলি যে কাজ হয় সেটা হচ্ছে বিভিন্ন রকম আরএনএ, যেগুলো বলেছি টিআরএনএ, আরআরএনএ, এমআরএনএ, এগুলো তৈরি হচ্ছে, বেমতন্তু গঠনকারী প্রোটিন তৈরি হচ্ছে, এটিপি সংশ্লেষ হয় বা সঞ্চয় হয়, ক্ষতিগ্রস্ত এবং খুব গুরুত্বপূর্ণ যেটা পয়েন্ট একটা বলেছিলাম, যেটা ডিএনএ মেরামতি হয়, কোনো ক্ষতিগ্রস্ত ডিএনএ থাকলে সেগুলো মেরামতি হয়, কারণ পরের স্টেজে এটা তোমার কোথায় ঢুকছে না ক্যারিওকাইনেসিসে। তাহলে এবার ক্যারিওকাইনেসিস হবে এবং সাইটোকাইনেসিস হবে। তাহলে মোটামুটি ক্যারিওকাইনেসিস কি সেটাও বলে দিয়েছি যে চারটে স্টেজ, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। আর সাইটোকাইনেসিস সাইটোপ্লাজমের বিভাজন। উদ্ভিদ কোষ হলে তোমার সেল প্লেট বা কোষপাত গঠনের মাধ্যমে হয়, আর প্রাণী কোষ হলে ক্লিভেজ বা ফারোইং পদ্ধতিতে হয়। তাহলে এই যে এম ফেজটার আমাদের মাইটোসিস মিওসিস দুটো আছে। তো এম ফেজটা আমরা এখন দেখবো না, জাস্ট এইটুকু বলে বেরিয়ে গেল যে জি1 থেকে পুরোটা কমপ্লিট হয়, আবার জি1 থেকে শুরু হয়। তাহলে এই হচ্ছে পুরো সেল সাইকেল। এবং এখান থেকে আরেকটি জিনিস বলে দিই, সেটা হচ্ছে যে সেল সাইকেলের যদি মানে চেক পয়েন্ট গুলো বা কোষ বিভাজন যদি অনিয়ন্ত্রিত হয় তাহলে কি হয়। তাহলে কোষ চক্রের একটা গুরুত্ব আছে। কোষ চক্র কি বলছে, একটা চক্রাকার পদ্ধতি। ফলে কি হচ্ছে, আমাদের জীবদেহ বড় হচ্ছে, ফলে দেখবে আমরা খুব বেশি লম্বা হই না, আবার খুব বেটেও থাকি না। সেটা যদি বিভিন্ন মানুষের ক্ষেত্রে বিভিন্ন রকম ফ্যাক্টর থাকে, হরমোনাল ফ্যাক্টর থাকে, প্রোটিন থাকে, বিভিন্ন ফ্যাক্টর থাকে যারা নিয়ন্ত্রণ করে। তো বেশিরভাগ মানুষের দেখবে একটা অ্যাভারেজ হাইট থাকে 6 ফুট, 5.5 ফুট, 5 ফুট থেকে 6 ফুটের মধ্যে। কিছু কিছু মানুষ যারা লম্বা হয়, কিছু কিছু মানুষ যারা বেটে হয়, কিন্তু প্রত্যেকেরই একটা কি আছে, কোষচক্রের নিয়ন্ত্রণ আছে। কিন্তু কোনো জায়গায় দেখবে এটা টিউমার সৃষ্টি হলো। তাহলে কোষচক্রের তোমার একটা গুরুত্বপূর্ণ ব্যতিক্রম যেটা হচ্ছে কোষচক্র যদি অনিয়ন্ত্রিত হয়ে পড়ে, তাহলে অনিয়ন্ত্রিত কোষচক্রের ফলে কি তৈরি হচ্ছে না, অনিয়ন্ত্রিত কোষচক্রের ফলে তোমার তৈরি হচ্ছে টিউমার। কারণ সেখানে কি হচ্ছে, কোষ বিভাজনের নিয়ন্ত্রণ নেই, মানে লাগাম ছাড়া হয়ে গেছে আর কি। ফলে সেটা কি হচ্ছে, কোষ যেখানে একবার বিভাজন হওয়ার কথা সেখানে এখন 50 বার বিভাজিত হচ্ছে। যে জায়গায় তোমার 5টা কোষ থাকা উচিত সেখানে ধরো 500টা কোষ আছে, কারণ অনিয়ন্ত্রিত বিভাজন, কোনো নিয়ন্ত্রণ নেই, চেক পয়েন্ট কাজ করছে না, কিছু কাজ করছে না। তাহলে অনিয়ন্ত্রিত কোষ বিভাজনের প্রাইমারি স্টেজ হচ্ছে কি টিউমার। টিউমারের মধ্যে তোমার যদি ম্যালিগন্যান্ট আকার ধারণ করে টিউমারটা, তখন সেটা হয় ক্যান্সার। তাহলে ক্যান্সার হচ্ছে টিউমার হলো ক্যান্সারের প্রাইমারি স্টেজ। তাহলে কোষচক্রের নিয়ন্ত্রণ থাকার জন্য জীবদেহ কি আছে, একটা স্বাভাবিক আকারে রয়েছে। যদি কোষচক্রের নিয়ন্ত্রণ না থাকতো তাহলে জীবদেহ স্বাভাবিক আকার বা একটা নির্দিষ্ট একটা গঠন বা একটা দৈর্ঘ্য থাকতো না। কেউ খুব লম্বা হয়ে যেত, কেউ খুব বেটে হয়ে যেত, কিন্তু সেটা হয় না। একটা অ্যাভারেজ একটা বা গড় একটা তোমার হাইট থাকে, প্রত্যেকের একটা হাইট থাকে। আর কি বললাম, অনিয়ন্ত্রিত কোষ বিভাজন হলে প্রাইমারি স্টেজ হচ্ছে টিউমার যখন ম্যালিগন্যান্ট হয়ে যায় তখন সেটাকে হচ্ছে তোমার ক্যান্সারে কনভার্ট হয়, যদিও সেটা অনেক একটা লেন্দি প্রসেস, সেখানে জিন ঘটিত অনেক ব্যাপার থাকে। তাহলে এটুকু মনে রাখবে যে কোষ বিভাজনের বা কোষ চক্রের ব্যতিক্রম হচ্ছে কি না অনিয়ন্ত্রিত কোষ বিভাজন, যেটা হচ্ছে টিউমার। তাহলে শর্ট কোশ্চেন করতে পারে যে কোষ চক্রের একটি ব্যতিক্রম দাও, সেটা হচ্ছে টিউমার সৃষ্টি হয় বা ক্যান্সার সৃষ্টি হয়। তাহলে উদ্ভিদের ক্ষেত্রে কি হয় না, উদ্ভিদের ক্ষেত্রে গল। তাহলে উদ্ভিদের কি বললাম, উদ্ভিদের এখানেই বলি কোষচক্রের গুরুত্ব বইয়ে আছে, দেখবে এটা দেওয়া আছে, দুটো তিনটে পয়েন্ট দেওয়া রয়েছে। কোষচক্রের গুরুত্ব সেটা হচ্ছে কি তোমার নিয়ন্ত্রণ করা। আর ব্যতিক্রম কি বললাম, এটা বই থেকে দেখে নেবে, এটা বই থেকে করবে, এটা আমি আর বলছি না। আর এটা হচ্ছে যেটা তোমার কোষচক্রের ব্যতিক্রম। তাহলে ব্যতিক্রম কি, ব্যতিক্রম হচ্ছে ফার্স্ট স্টেপ বলেছি কি টিউমার কাদের ক্ষেত্রে হয়, টিউমার হয় প্রাণীদের ক্ষেত্রে টিউমার। আর যদি উদ্ভিদের ক্ষেত্রে হয় সেটা হচ্ছে গল GALL গল, সেটা হচ্ছে কাদের ক্ষেত্রে, উদ্ভিদের ক্ষেত্রে। তাহলে উদ্ভিদের ক্ষেত্রে তার টিউমার বলতে পারি না, অনিয়ন্ত্রিত কোষ বিভাজন হলে কোষটা আকারে ফুলে যায়, কোনো আকারটা অনেকটা বড় হয়ে যায়, তখন সেটাকে বলা হয় গল, ক্রাউন গল বা গল। এটা উদ্ভিদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। আর প্রাণীদের ক্ষেত্রে সেটাকে বলা হচ্ছে টিউমার। তাহলে টিউমার কি হয় না, টিউমার আস্তে আস্তে তোমার
ক্যান্সারের দিকে যেতে পারে যদি কোষগুলো বা ম্যালিগন্যান্ট হয়ে যায়, সেখানে জিন আছে, সেই জিনগুলো যদি নিয়ন্ত্রণ করে বা নিয়ন্ত্রণ ব্যতিক্রম মানে তোমার বিঘ্নিত হয়। তাহলে এই হচ্ছে তোমাদের টোটাল সেল সাইকেল। পরের ক্লাসে আমাদের সেল সাইকেল এই পর্যন্তই শেষ। পরের ক্লাসে আমরা যেগুলো মেনলি দেখবো সেগুলো হচ্ছে তোমার মাইটোসিসের মধ্যে মেনলি দেখবো ক্যারিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিস, একইভাবে মিওসিসটাও দেখবো, ক্যারিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিস। আমরা মনে করে দেখো অ্যামাইটোসিসটা শুধু পড়েছিলাম, মাইটোসিস মিওসিস সম্পর্কে একটা সাধারণ ধারণা পেয়েছিলাম, সেখানে কোনো না ছিল ক্যারিওকাইনেসিস না ছিল সাইটোকাইনেসিস। তো সেখানে একটা সিম্পলি প্রসেস ছিল কিন্তু স্টেপ ছিল না। ক্যারিওকাইনেসিস ছিল না বলা ভুল, ক্যারিওকাইনেসিস ছিল কিন্তু সেখানে ক্যারিওকাইনেসিস প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ বা সাইটোকাইনেসিস, সেল প্লেট এসব কিছু ছিল না, সেখানে জাস্ট ক্যারিওকাইনেসিস আর সাইটোকাইনেসিস হচ্ছে, মানে সিম্পল প্রসেস। কিন্তু মাইটোসিস এবং মিওসিসের ক্ষেত্রে আমরা এগুলো দেখবো। তো আজকের ভিডিও এই পর্যন্ত থাকলো। পরের ক্লাসে আমরা একটু কোশ্চেন আলোচনা করবো, দিয়ে আমরা মাইটোসিসের মধ্যে ঢুকবো। দ্যাটস অল ফর দ্য ডে। হ্যাভ এ নাইস ডে। থ্যাংক ইউ।